একটা কথা তো আপনাকে মানতেই হবে যে বিএনপি এবং দেশের মানুষ সকলেই জানে যে যদি আজকে না কালকে নির্বাচন হয় বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। সরকারের আসলে কোনো কিছুর উপরেই কোনো নিয়ন্ত্রণ নেই এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি আছেন তিনি কথা বলছেন মিডিয়ার সামনে, দেখতে পাচ্ছি রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করে তিনি তার দায়িত্বশীলতার পরিচয় দেবার চেষ্টা করছেন, কিন্তু সবচেয়ে ব্যর্থ কোনো উপদেষ্টা যদি বলতে হয় তাহলে সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টাই সবচেয়ে ব্যর্থ। বিকজ আমরা অর্থনীতির যিনি দেখছেন সালাউদ্দিন আহমেদ, ওনার পারফরমেন্স আমি বলবো যে মানে বেস্ট অফ দ্য বেস্ট, মানে যতজন উপদেষ্টা কাজ করছেন তাদের মধ্যে হি ইজ ডুইং দ্য বেস্ট। আর সবচেয়ে খারাপ কাজ করছেন সম্ভবত স্বরাষ্ট্র। আমি নিজে যেহেতু আইনজীবী এবং রেগুলার প্র্যাকটিশনার, আমি হাইকোর্টে রেগুলার প্র্যাকটিস করছি, আমি যেটা দেখতে পাচ্ছি একই ধরনের মামলা এজাহারটা মোটামুটি জেনারেল কিছু কথা লেখা থাকে, হ্যাঁ, যে আসামিগণ অস্ত্রশস্ত্র লইয়া ঝাঁপাইয়া পড়িলেন, এই ধরনের কিছু জেনারেল কথা লেখা থাকে এবং কোনো আসামির বিরুদ্ধে স্পেসিফিক কোনো অ্যালিগেশন সেভাবে থাকে না। ইভেন 1, 2, 3, 4 একদম টপ যে আসামিগুলা তারাও কে কোন কাজ করেছে এটা খুব জরুরি, এফআইআরে এটা একদম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয় যে 1 নম্বরের নির্দেশ দিয়েছে, 2 নম্বর অস্ত্র ব্যবহার করেছে, 3 নম্বরের অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে, কোন গুলি, একদম ডিটেইলিংয়ে থাকতে হয়। এগুলোর কোনোটাই এই মামলাগুলোতে নাই। তারপরে দেখা যাচ্ছে মামলার আসামি সংখ্যা অনেক, 100, 150, 200 আসামি, এবং তারপরে শুরু হয়েছে অজ্ঞাতনামা। এই সংস্কৃতিটা আমরা আগের সরকারের সময় দেখেছি। আগের সরকার যখন বিএনপির বিরুদ্ধে মামলা দিত এজাহারের কপিগুলো হুবহু টোটো থাকতো, একটার সঙ্গে একটা হুবহু এক থাকতো, আর শুধু আসামির নাম পরিবর্তন হতো এবং অজ্ঞাতনামা অনেক, 10 জন আসামির নাম দিয়ে বাকি সব অজ্ঞাত, 500 অজ্ঞাত, সো দ্যাট এনিওয়ান এন্ড এভরিওয়ান ক্যান বি আসামি। এখনো আমরা সেটাই দেখতে পাচ্ছি, এখনো বাণিজ্য সেভাবেই চলছে। কিরকম বাণিজ্য হচ্ছে, পুলিশ এখন অতটা বাণিজ্য করছে কিনা আমি জানি না, তবে স্থানীয় লোকজন ধরুন বলছে যে আপনার সঙ্গে আমার জমির বিরোধ, আপনার নাম আমি দিয়ে দেব যদি আপনি জমির এটা সুরাহা না করেন, কিংবা কারোর সঙ্গে হয়তো আমার পারিবারিক দ্বন্দ্ব আছে তার নামটা আমি দিয়ে দিচ্ছি। আবার হচ্ছে মানুষকে ভয় ভীতি দেখিয়ে যে আপনার নাম দিয়ে দেব, না হলে 50,000 টাকা আমাকে দিতে হবে, এভাবে একটা বাণিজ্য চলছে। সো এই কোনো কিছুই এই সরকার, এখন তো 9 মাস কমপ্লিট অলমোস্ট, তাই না, তো এর মধ্যেও তারা বিষয়গুলো কন্ট্রোল করতে পারে নাই। এমন না যে এই সত্যগুলো সরকার জানে না, প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে, প্রতিনিয়ত আমরাও আলোচনা করছি। তো সরকার জানে না বিষয়টি তা না, সরকার জানে, হয় সরকার ইচ্ছা করে বিষয়টি কন্ট্রোল করছে না, আর না হলে সরকার কন্ট্রোল করতে পারছে না। দুটোই কিন্তু সরকারের ব্যর্থতাকেই ইন্ডিকেট করে। আর নুসরাত ফারিয়ার ব্যাপারে একটু দুটো কথা বলতেই হয়। আমি এইমাত্র ওনার ইয়েটা দেখছিলাম, প্রথম আলোতে নিউজ এসছে, নুসরাত ফারিয়ার গ্রেফতার সময়টাতে উনি ওই জুলাই আগস্টে কি করেছেন, ওখানে দেখা গেছে উনি একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে। উনি দেশের বাইরে ছিলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তখন কানাডাতে ছিলেন, যেই সময়কালে ওনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে সেই সময়টাতে উনি কানাডাতে ছিলেন। তো এই মামলাগুলো কতটা ভুয়া হচ্ছে এবং এই মামলাগুলোর পুরো সুবিধাভোগী হবে আওয়ামী লীগ, জানেন, তারা অবলীলায় বলবে এবং অলরেডি তারা ডেফিনেটলি আন্তর্জাতিক মহলে এটা বলছেও যে মামলাগুলো ভুয়া, মামলাগুলো মিথ্যা, মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড এবং মামলাগুলো ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হচ্ছে, এবং এই পলিটিক্যাল গেইন পুরোটা কিন্তু আওয়ামী লীগ ক্যাশ করবে। সো এখন যা হচ্ছে, মামলার নামে যা হচ্ছে, এর পুরো দায় এই সরকারকে নিতে হবে। এবং পরবর্তীতে যদি আওয়ামী লীগ দাবি করে যে জুলাই আগস্ট মাসে তারা কিছুই করে নাই, বাংলাদেশে কিছুই ঘটে নাই এবং যা হয়েছে সবই এই সরকারের মানে ম্যানুফ্যাকচার্ড একটা ফ্যাক্ট, খুব অবাক আমি হব না। আওয়ামী লীগ পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করতেই পারে এইসব ঘটনা থেকে। আদালতে আজকে যিনি সরকারি প্রসিকিউটর ছিলেন তিনি বলেছেন যে নুসরাত ফারিহা অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং একই সাথে তাকে ফ্যাসিস্টের দোসর বলা হয়েছে। তো ফ্যাসিস্টের দোসর বলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এই যে ফ্যাসিস্টের দোসর, এই ট্যাগটা এখন যে যত্রতত্র ব্যবহার হচ্ছে, আগে স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকার ট্যাগের মতো, এটা আসলে কতটা ক্ষতি করছে সমাজে? ভীষণ রকম। এবং হাসিনা পালিয়ে গেছে, কিন্তু অনেক হাসিনা বাংলাদেশে রেখে গেছে। সো এখন শুধু শব্দ পরিবর্তন হয়েছে, আগে বলতো রাজাকার শাবক, আগে বলতো রাজাকারের বাচ্চা,
আগে বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এখন হয়েছে সেটা ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল। কারো কথা আপনার পছন্দ হলো না, আপনি দুটো মুহূর্ত আপনি চিন্তা করবেন না যে কেন কথাটা বলা হলো। এই ভদ্রলোকের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা কি, উনি গত 15 বছরে কি করেছেন, কিচ্ছু হিসাব করা হবে না। ওনার কথা আপনার পছন্দ হলো না, উনি ফ্যাসিস্টের দালাল। তো এই জিনিসগুলো কি হয়, মানুষ এখন যেটা হয় কথা বলতে, লিখতে, মনের ভাব প্রকাশ জি। করতে ভীত হয়ে যায়। আগে ভীত হতো রাজাকার ট্যাগিং এর ভয়ে, এখন ভীত হয় এই নব্য ফ্যাসিস্টের দোসর এই ট্যাগিং এর ভয়। তো এটা আসলে সমাজে একটা অস্থিরতা তৈরি করে, রাজনীতিতে একটা অচলাবস্থার দিকে নিয়ে যায়, এবং তাই হচ্ছে বাংলাদেশে।